গল্পের শুরুতেই আমরা প্রিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই, যে তার জব থেকে বাড়ি ফেরার পর দেখে যে মা রান্নাঘরে ডোসা বানাচ্ছে। প্রিয়ার মা তখন তাকে দেখে বলে যে তোর ভাইয়ের কাছে এই ডোসাটা দিয়ে আয়। কিন্তু প্রিয়া তার ভাইয়ের মুখ পর্যন্ত দেখতে চায় না। কোনো একটা কারণে সে তার ভাইয়ের উপর প্রচন্ড রাগ। এই কারণেই সে ভাইয়ের সঙ্গে কোনো প্রকার কথাবার্তা না বলে শুধুমাত্র ডোসার প্লেটটা তার পাশে গিয়ে রেখে দেয় আর সেখান থেকে চলে আসে। প্রিয়ার ভাইকে আবার কোনো একটা বিষয় নিয়ে তখন খুবই টেনশন করতে দেখা যাচ্ছিল। প্রিয়া চলে যাবার পর সে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। আর এরপরেই ঘটায় ভয়ঙ্কর একটা ঘটনা। সঙ্গে সঙ্গে সে ওখানে গলায় দড়ি নিয়ে মারা যায়। আর এরপরে গল্প চলে আসে বর্তমানে, মানে এতক্ষণ ধরে আমরা ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখছিলাম। প্রিয়া আসলে কে, আর তার ভাইও বা কে, আর সে কেন আত্মহত্যা করলো? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। তো বর্তমানে আমরা আরকে গ্যারেজ নামের একটা জায়গা দেখি, যেটা রকি আর তার বাবা রামকৃষ্ণ একসঙ্গেই চালায়। রকির গ্যারেজে শুধুমাত্র গাড়ি মেরামতি নয়, বরং মানুষকে গাড়ি চালানোও শেখানো হয়। আর এই ট্রেনিং রকি নিজেই দেয়। একদিন মায়া নামের একটা মেয়ে গাড়ি চালানো শিখতে রকির গ্যারেজে আসে। রকির বিশেষ কর্মচারী হর্ষ তার সঙ্গে কথা বলে আর মায়াকে সব বিস্তারিত বুঝিয়ে দেয়। টাকা দেওয়ার সময় হঠাৎ করে গ্যারেজে একজন লোক আসে আর গ্যারেজটাকে বন্ধ করে দেওয়ার কথা বলতে থাকে। এই কথা শুনেই তো মায়া আর টাকা দিতে চাচ্ছিল না। আর ঠিক তখনই এন্ট্রি ঘটে আমাদের আজকের গল্প হিরো রকির। রকি তখন এই লোকটিকে কিছু টাকা দিয়ে চুপ থাকতে বলে, আর এরপর সে মায়ের সঙ্গে গাড়ি চালানো শেখার বিষয়ে কথা বলে। আর শেষ পর্যন্ত তো সে মায়াকে একটা পর্যায়ে কনভিন্স করে ফেলে, মানে তার সঙ্গে ড্রাইভিং শেখানোর চুক্তিটাও সেখানে সম্পন্ন হয়। আর রকি ওই দিনের পর থেকে তাকে গাড়ি চালানো শেখাতে শুরু করে। ড্রাইভিং শেখানোর সময় মায়া আবার রকিকে জিজ্ঞাসা করে যে সে কোনো ব্যাংকে কাজ করা লোকদের খুঁজছে কিনা। আসলে মায়া তখন রকি আর হর্ষের কথা শুনে ফেলেছিল, যেখানে তারা কোনো একটা ব্যাংকে জব করা ব্যক্তি সম্পর্কে কথা বলছিল। মায়া নিজেও একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, কিন্তু দুঃখের বিষয় হলো রকির সমস্যা সে কোনো সমাধান করতে পারে না। আর রকি তখন মায়াকে বোঝানোর জন্য নিজের পুরো গল্পটাই বলতে শুরু করে। আর এরপরে কাহিনী চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। তখনই আমরা রকির দাদু রেডাপ্পাকে দেখতে পাই, যিনি শহরের একজন নামকরা মানুষ ছিলেন। তবে রেডাপ্পার একটা সমস্যা ছিল, তিনি নিজের জিহ্বা কখনোই সামলাতে পারতেন না, মানে বেফাস কথাবার্তা বলে ফেলতো আর কি। একদিন শহরের একজন প্রভাবশালী ব্যক্তি রেডাপ্পার কাছে আসে তার সদ্য জন্মানো ছেলেটাকে দেখাতে। রেডাপ্পা শিশুটিকে দেখে তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু স্বভাববশত বলে বসে যে শিশুটির মুখ নাকি পেছনে দাঁড়িয়ে থাকা একদম পুরোহিতের মতোই দেখতে। এটা শুনেই তো ওই লোকটার ভীষণ খারাপ লাগে, এমনকি রাগও হয়। আর এদিকে পুরোহিত কথাটা শুনেই তো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে ওই লোকটি রেডাপ্পার উপর এমন রাগ হয় যে সে রেডাপ্পাকে খুন করারই সিদ্ধান্ত নেয়। রেডাপ্পা তখন কোনো মতে প্রাণে বেঁচে যায়, কিন্তু হামলার কারণে তার একটা হাত কাটা পড়ে। তবে হাত কেটে যাওয়ার পরেও রেডাপ্পা কিন্তু বসে থাকে না, সেই এক হাত নিয়ে শুরু করে মেকানিকের কাজ। আর ধীরে ধীরে এই কাজে সে এতটাই পটু হয়ে ওঠে যে তার গ্যারেজের জনপ্রিয়তা সব জায়গায় ছড়িয়ে যায়। কিন্তু একদিন রেডাপ্পা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায়, আর মৃত্যুসজ্জায় তিনি তার ছেলে রামকৃষ্ণ ও পুত্রবধূ লক্ষ্মীকে বলেন যে তিনি আবারও তাদের ছেলে হয়েই নাকি জন্ম নেবেন। এই কথা বলা মাত্রই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিছুদিন পর ঠিক তাই ঘটে, রামকৃষ্ণের ঘরে একটা ছেলে জন্ম হয়। তবে ছেলে জন্ম দিতে গিয়ে আবার রামকৃষ্ণের স্ত্রী সেখানে মারা যায়। রামকৃষ্ণ তার ছেলের নাম রাখেন রাকেশ এবং অনেক কষ্ট করে তাকে বড় করতে থাকেন। রেডাপ্পার একটা শেষ ইচ্ছা ছিল, রামকৃষ্ণ যেন তার গ্যারেজের দেখভাল করে, আর রামকৃষ্ণ ঠিক সেটাই করেন। তবে এদিকে তার ছেলে রাকেশের আবার পড়াশোনায় মোটেও মন বসতো না, কিন্তু তবুও কোনো প্রকার রামকৃষ্ণ তার পড়াশোনা বন্ধ করে না। আর এদিকে রাকেশ তো বড় হয়ে নিজেই নিজের নাম পরিবর্তন করে রেখে দেয় রকি, কারণ রাকেশ নাম নাকি পুরনো যুগের, তাই সে ইচ্ছা করে এটা রেখেছে। তো ধীরে ধীরে রকি আরো বড় হয়ে যায় এবং রামকৃষ্ণ তাকে কলেজে ভর্তি করেন। কলেজে রকির এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, যার নাম বরুণ। কিন্তু বরুণের বোন প্রিয়াকে দেখার পরে তো রকির একদম লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। সে প্রিয়াকে ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারছিল না, মানে পুরোপুরি প্রেমে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। কিন্তু এদিকে সেই কথা আবার সে কোনো মতে বরুণকে জানাতে চায় না। অন্যদিকে বরুণের স্বপ্ন ছিল সে অনেক বড় প্রফেশনাল ক্রিকেটার হবে, কিন্তু কিছুদিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটে যে বরুণ আর রকি পুরোপুরি আলাদা হয়ে যায়। আসলে ক্রিকেট খেলার জন্য বরুণের দরকার ছিল ক্রিকেট কিটের, আর এটা কিনতে আবার প্রয়োজন অনেকগুলো টাকা। তাই বরুণ আর রকি মিলে একটা প্ল্যান করে, তারা লাইব্রেরি থেকে বই চুরি করে সেটা বাইরে বিক্রি করবে, আর এর ফলে বরুণ ওই টাকা দিয়ে ক্রিকেট কিট কিনতে পারবে। তো প্ল্যান অনুযায়ী তারা অনেকগুলো বই ব্যাগে ভরে ফেলে। তবে কিছুক্ষণ পর প্রিন্সিপাল যখন ওই বইগুলোর খোঁজ করতে করতে তাদের কাছে আসে, ঠিক তখনই তো অতিরিক্ত ওজনের কারণে বরুণের ব্যাগ ছিঁড়ে যায় আর সবগুলো বই নিচে পড়ে যায়। যেহেতু বইগুলো বরুণের ব্যাগে ছিল, তাই প্রিন্সিপাল তাকে নিজের সঙ্গে নিয়ে যান। আর প্রিয়াও তখন এই সবকিছু দেখছিল। এরপরেই তো প্রিয়া আর রকির মধ্যে যে সম্পর্কটা ছিল সেটাও ব্রেকআপ হয়ে যায়, আর বরুণও সবার সামনে চোর প্রমাণ হয়ে যায়। ওই ঘটনার পরে তো রকির বাবা রামকৃষ্ণ তার পড়াশোনা পুরোপুরি বন্ধ করে দেয় আর তাকে তার গ্যারাজে কাজে লাগিয়ে দেয়। রকি পড়াশোনায় খুব ভালো না হলেও গ্যারাজের কাজ করতে করতে সে একজন দক্ষ মেকানিকে পরিণত হয়।
তার কাজের ধরন ছিল একেবারেই আলাদা। কাজ আরো বাড়ানোর জন্য রকি তো এরপরে গাড়ি চালানো শেখানো শুরু করে, যার পোস্টার সে পুরো শহর জুড়ে লাগিয়ে দেয়। রামকৃষ্ণ রকির এই পরিশ্রম দেখে খুব খুশি ছিলেন, কিন্তু কিছুদিন পরে তাদের জীবনে একটা বড় বিপদ নেমে আসে, যার কারণে তো রকি আর রামকৃষ্ণ দুইজনের সমস্যায় পড়ে যায়। আসলে যে জমিতে রকি আর রামকৃষ্ণ গ্যারেজ চালাতেন, সেই জমির উপর নজর পড়ে আবার রেঙ্কি রেড্ডি নামের একজন বড় ল্যান্ড ব্রোকারের। রেঙ্কি রেড্ডি তো 25 লাখ টাকায় ওই জমির চুক্তিটা ঠিক করে ফেলেছিল এবং জমিটা দখল করার জন্য সে যে কোনো কিছু করতেই প্রস্তুত ছিল। রেঙ্কির লোকেরা রামকৃষ্ণের গ্যারাজে এসে তাকে নানাভাবে জমিটি রেঙ্কির নামে লিখে দিতে চাপ দিচ্ছিল। টাকা দিয়েও যখন কাজ না হচ্ছিল, তখন তারা তো হুমকির পথই বেছে নেয়। রকি আগেও এদের হুমকি শুনেছিল, কিন্তু এইবার বিষয়টি তার পুরোপুরি সহ্যের বাইরে চলে যায়। রকি রেঙ্কির লোকজনদেরকে এক পর্যায়ে মারধর করে আর এরপর নিজে গিয়ে রেঙ্কিকে হুমকি দিয়ে দেয় সে যেন ওই জমির দিকে আর একবারও না তাকায়। এদিকে মায়া তো ড্রাইভিং শিখছিল আর রকির এই সব কথা মন দিয়ে শুনছিল, কারণ গল্পটি তার কাছে খুবই ভালো লাগছিল। মায়া তখন রকিকে আবার জিজ্ঞাসা করে যে এরপর তোমার প্রিয়ার কি হয়েছিল, তুমি কি তাকে আবার ফিরে পেয়েছিলে? আর তখন রকি তাকে আবারও গল্পের বাকি অংশটা বলতে শুরু করে। আসলে প্রিয়ার বাবার মৃত্যুর পর তাদের পরিবারের সমস্ত দায়িত্ব প্রিয়ার কাঁধে এসে পড়ে, কারণ বরুণ কোনো কিছুই করছিল না, এমনকি ঘরের কোনো দায়িত্বও নিচ্ছিল না। প্রিয়া এরপর তারা বন্ধুর সঙ্গে একটা বিল্ডারের কাছে যায় কাজ চাইতে, কিন্তু ভুলবশত প্রিয়া তখন তাকে বলে ফেলে যে সে নিজের গাড়ি নিয়ে এখানে এসেছে। এটা শুনেই ওই বিল্ডার তখন বলে যে এটা তো খুবই ভালো কথা যে তোমার কাছে গাড়ি আছে, তাহলে এরপর থেকে আমরা দুজন একসঙ্গেই আসবো আর তুমি গাড়িটা ড্রাইভ করবে। নিজের এই কথাতে তো প্রিয়া নিজেই বিপদে পড়ে যায়, কারণ এখন যদি সে বলে যে তার কাছে গাড়ি নেই, তাহলে হয়তোবা সেই চাকরিটা আর পাবে না। তাই এখন যে কোনোভাবে প্রিয়াকে গাড়ি চালানো শিখতে হবে। তো এরপর যখন সে বাসে করে বাড়ি ফিরছিল, তখন তার চোখ পড়ে সে আরকে গ্যারেজের পোস্টারের দিকে। পোস্টারটা দেখেই তো সে সরাসরি সেখানে গাড়ি চালানো শিখতে চলে আসে, আর সেখানে গিয়ে প্রিয়া জানতে পারে যে গ্যারেজটি লকের। এটা জানার সঙ্গে সঙ্গেই তো প্রিয়া ওখান থেকে চলে যেতে চায়, কারণ ওই ঘটনার পর তো প্রিয়া আজও রকির উপর ভীষণ রাগ করে আছে। কিন্তু রকি তখন তাকে কোনো মতে বুঝিয়ে গাড়ি চালানো শেখাতে রাজি করিয়ে ফেলে, আর ধীরে ধীরে প্রিয়া ও রকি আবারও একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে। কিন্তু বিপদ যেন প্রিয়াকে কোনো মতেই ছাড়ছে না। একদিন রকি প্রিয়াকে পিক করতে গেলে দেখতে পায় যে প্রিয়া সেখানে নেই। প্রিয়ার খোঁজ নিতে রকি তার বাড়িতে চলে যায়, আর সেখানে তার বোন তাকে জানায় যে আজকে নাকি প্রিয়া দেরিতে বাড়ি ফিরবে। প্রিয়ার বোন এরপর গত 6 মাসে ঘটে যাওয়া সব ঘটনা রকিকে খুলে বলে। এই সব কিছু শুনে রকি খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। আর এর পরের দিন সকালবেলায় প্রিয়া যখন নিজের আলমারি খুলে, তখন দেখতে পায় যে সেখানে তার একটা গহনাও নেই। সঙ্গে সঙ্গে তার আর বুঝতে বাকি থাকে না যে বরুণ গয়নাগুলোকে চুরি করেছে। তবে সে শুধুমাত্র এইটুকুই জানতে চাচ্ছিল যে বরুণ কেন এমন একটা কাজ করলো। বরুণ বাড়ি ফেরার পর প্রিয়া তাকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু বরুণ তখন শুধুমাত্র এইটুকুই বলে যে 1 সপ্তাহের মধ্যে আমি তোমার সবকিছুই ফিরিয়ে দেব। রাগে তখন প্রিয়ার পুরো শরীর কাঁপছিল, এমনকি সে বরুণকে মারতে পর্যন্ত যায়। আর এর কয়েকদিন পরেই তো বরুণ নিজে নিজে আত্মহত্যা করে, যেটাই আমরা গল্পের একদম প্রথমে দেখেছিলাম। বরুণের মৃত্যুর জন্য প্রিয়া এখনো নিজেকেই দায়ী করে। তার বারবার মনে হচ্ছিল যে ওই দিন সে বরুণকে এসব কথা না বললে হয়তো বা বরুণ আত্মহত্যা করতো না। তো এর কিছুদিন পর রকি যখন আবারও প্রিয়াকে গাড়ি চালানো শেখাচ্ছিল, তখন প্রিয়ার মনে হয় যে রকি যেন তার খুব কাছে আসার চেষ্টা করছে। প্রিয়ার এই কথায় আবার রকি তখন লেগে যায়। সে সঙ্গে সঙ্গে প্রিয়াকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলে যে তুমি সবসময় নিজের দৃষ্টিভঙ্গি থেকেই ভাবো, তোমার কাছে সবই ভুল, তাই না? মানুষের ভালো লাগা মন্দ লাগা কিছুই তোমার কাছে যায় আসে না। যাও, তোমার আর আমার কাছে গাড়ি চালানো শিখতে হবে না। রকি এরপর প্রিয়াকে আরো বলে যে তুমি কি জানো বরুণের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, কারণ সে কখনো সমস্যার মুখোমুখি হওয়ার সাহস দেখাতে পারেনি। আর আমি তোমাকে মন থেকেই ভালোবাসি, কখনো তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করিনি। তুমি সব সময় আমাকে ভুল বুঝে এসেছো। তো রকির এই কথাগুলো শুনে আবার প্রিয়ার মনে তার প্রতি একটা নতুন ধারণা তৈরি হয়, আর প্রিয়াও আস্তে আস্তে এরপর রকিকে ভালোবাসতে শুরু করে। এমনকি তারা একে অপরের অনেক কাছাকাছিও চলে আসে। ওই ঘটনার পর থেকে রকি বেশ ভালো ছিল, কারণ এখন সে তার প্রিয়াকে ফিরে পেয়েছে, আর গ্যারাজের কাজও খুব ভালো চলছিল। এরপর রকি তার বাবার কাছে এসে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একটা তীর্থযাত্রার টিকিট কেটে দেয়, যেটা তার বাবার বহুদিনের স্বপ্ন ছিল। টিকিটটা দেখেই তো আবার রামকৃষ্ণের আনন্দে সীমা থাকে না। যে স্বপ্ন তিনি নিজে পূরণ করতে পারেননি, আজ তার ছেলে সেটা পূরণ করে দিয়েছে। কিন্তু এই আনন্দ আবার বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হঠাৎ করে হার্ট অ্যাটাকে তার বাবা সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাবার মৃত্যুতে রকি ভীষণ কষ্ট পায়, কিন্তু ভাগ্যে যে লেখা আছে সেটা তো আর কেউ বদলাতে পারে
পারে না। আর এই কথাটি রকিও খুব ভালো করে জানতো। তো রকি যখন এইসব কথা বলা শেষ করে তখনই তো মায়া আবার তাকে জড়িয়ে ধরে, কারণ সেও রকির দুঃখে অনেক বেশি স্যাড ফিল করছিল। রামকৃষ্ণ চলে যাওয়ার পর তো সে রেঙ্কি কিছু অফিসারকে নিয়ে আবারও গ্যারাজে আসে। ওই অফিসাররা তো ঘুষের বিনিময়ে বানানো ভুয়া কিছু সরকারি কাগজপত্র দেখিয়ে রকিকে ধাক্কা দিয়ে গ্যারাজ থেকে বের করে দেয়। রেঙ্কি রকিকে বলেছে সে খুব বড় ভুল করেছে। আগে যেখানে সে টাকা পাচ্ছিল এখন সে না পাবে টাকা আর না পাবে জমি। রকি তো বুঝতে পারছিল না সে এখন কি করবে, কারণ এই গ্যারাজটি ছিল তার বাবার শেষ স্মৃতি। সে যে কোনো অবস্থাতে এই গ্যারাজটি কোনো মতে বন্ধ হতে দেবে না। রকি রেঙ্কিকে বলে সেই গ্যারাজের জন্য 50 লাখ টাকা দেবে, শুধু যেন গ্যারাজের কাজ বন্ধ না করা হয়। রেঙ্কি সঙ্গে সঙ্গে তখন রাজি হয়ে যায়, কারণ তার দরকার শুধুমাত্র টাকা। রেঙ্কি তখন রকিকে 10 দিনের সময় দিয়ে চলে যায়। আর এরপর থেকে রকি তখন কোনো ব্যাংকে কাজ করে একজন লোকের খোঁজ করতে থাকে, যাতে সে এত বড় একটা লোন পেতে পারে। রকি যখন মায়ের সঙ্গে কথা বলছিল এমন সময় আবার হর্ষের ফোন আসে। সে জানায় যে রকির লোন আবারও রিজেক্ট হয়ে গিয়েছে, তাই এখন জমিটা বাঁচানো প্রায় অসম্ভব। রকি তখন সঙ্গে সঙ্গে মায়াকে সেখানে রেখে গ্যারাজে চলে আসে, কারণ আজই তার গ্যারাজটা ভাঙা হবে। রকি রেঙ্কির সামনে অনেক অনুরোধ করে, কিন্তু রেঙ্কি কোনোভাবে রাজি হয় না। রকি তখন শুধুমাত্র 10 লাখ টাকারই ব্যবস্থা করেছিল, কিন্তু রেঙ্কির তো চাই পুরো টাকাটাই। টাকা না পেয়ে সে গ্যারেজকে ভাঙতেই শুরু করে। এদিকে মায়া অফিসে পৌঁছে রকির ব্যাপারে কিছু জানতে পারে। সে বারবার রকিকে ফোন করে, কিন্তু রকি তো প্রতিবারই ফোনটা কেটে দেয়। তবুও মায়া কোনোভাবে ফোন করা বন্ধ করে না। আর অবশেষে রকি ফোন ধরলে মায়া জানায় যে রকির বাবার নামে নাকি 2 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স আছে। এই কথা শুনেই তো রকি পুরো অবাক হয়ে যায়। রকি সঙ্গে সঙ্গে তখন রেঙ্কির কাছে যায় এবং মায়াকে কথাটা আবারও বলতে বলে। আর এই কথা শোনার পরে তো রেঙ্কি গ্যারেজ ভাঙা বন্ধ করে দেয়। এদিকে মায়া পুরো কথা শেষ করার আগে আবার রকি ফোনটা কেটে দেয় এবং রেঙ্কিকে আশ্বাস দেয় যে খুব শীঘ্রই সে সমস্ত টাকাই পেয়ে যাবে। কিছুক্ষণ পরে মায়া গ্যারাজে চলে আসে, কিন্তু এইবার তার কথা শুনে রকির পায়ের নিচের মাটি কেমন যেন সরে যায়। মায়া জানায় যে তোমার বাবার নামে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স আছে ঠিকই, কিন্তু সেই ইন্স্যুরেন্সের উত্তরাধিকার রকি নয়, বরং অন্য কেউ। মায়া ও রকি তখন একটা ক্যাফেতে বসে শান্তভাবেই কথা বলছিল। মায়া তখন জানায় যে ইন্স্যুরেন্সের পেপারে রাকেশের জায়গায় নাম বদলে রাখা হয়েছে রাজেশ, অর্থাৎ ইন্স্যুরেন্সের টাকা রাজেশ পাবে, রাকেশ নয়। তখন তারা দুইজনই বুঝতে পারছিল এটা ইন্স্যুরেন্স কোম্পানিরই ভুল। তারা রাকেশের নাম ভুল করে রাজেশ বানিয়ে দিয়েছে, কিন্তু রামকৃষ্ণ বেঁচে না থাকার কারণে এই বানানটি আর ঠিক করা কোনোভাবেই সম্ভব নয়। মায়া তখন নিজের সিনিয়র বিবেককে ফোন করে আর ক্যাফেতে ডেকে নেয়। বিবেকের আবার মায়ের প্রতি একটু সফট কর্নার ছিল, মানে সে মায়ের প্রতি একটু ফিদা ছিল আর কি, কিন্তু সে এই কাজটা করতে সরাসরি অস্বীকার করে দেয়। সে বলে যে নামের বানান বদলালে তাদেরকে ফ্রড হিসেবে ঘোষণা করা হবে আর দীর্ঘদিন জেলও হতে পারে। আর বিবেক যখন এই কথাটা বলে তখন তো মায়া আবার বিবেককে ব্ল্যাকমেল করতেই শুরু করে। সে বলে যে 1 বছর আগেই তো তুমি আমার এক আত্মীয়র কাজ করে দিয়েছিলে, আর এবার না করলে কিন্তু আমি সবার সামনে সত্যটা প্রকাশ করে দেব। ভয় পেয়ে তখন বিবেক রাজি হয়ে যায়, কিন্তু শর্ত দেয় যে বানান বদলাতে হলে তার ম্যানেজারকে 5 লাখ টাকা দিতে হবে, আর এই টাকার ব্যবস্থা রাকেশকেই করতে হবে। এত অল্প সময়ের মধ্যে 5 লাখ টাকার ব্যবস্থা করা তো রকির পক্ষে খুবই কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রিয়াই রকিকে 5 লাখ টাকা দিয়ে দেয় আর তার গ্যারেজটা বাঁচায়। এদিকে ইন্স্যুরেন্সের ডকুমেন্টও এবার রাকেশের নামে ঠিক হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ক্রান্তি নামের আরেকটা বিপদ চলে আসে রকির জীবনে। ক্রান্তি ছিল একজন অত্যন্ত কড়া পুলিশ অফিসার। বিবেক ও মায়ের ফ্রডের কথা জানতে পেরে তো সরাসরি বিবেককে ধরে ফেলে। আর কিছুক্ষণ পরই রকি আর মায়াও সেখানে চলে আসে, কিন্তু ক্রান্তি কারো কথা শুনতে চায় না। রকির তখন প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু ক্রান্তির রিভলভারের শব্দ শুনে তখন আবার সে শান্ত হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তো মায়া ক্রান্তির আসল ব্যাপারটা বুঝে ফেলে, তাই সে সরাসরি প্রশ্ন করে যে তোমার কত টাকা চাই। বিবেকও তখন অবাক হয়ে মায়াকে বলে যে তুমি এসব কি বলছো, কারণ ক্রান্তি তো অনেক কড়া একজন অফিসার। কিন্তু মায়া তো একটুও পিছপা হয় না। মায়া বলে যে তোমরা কি খেয়াল করেছো ক্রান্তি আমাদের কোনো থানায়ও নিয়ে যায়নি, এমনকি কোনো এফআইআরও করেনি, তার মানে সে টাকা চায়। ক্রান্তি তখন হেসে দিয়ে বলে যে মায়া ঠিকই বলেছে, আমি 40 লাখ টাকা চাই। তখন ক্রান্তি আর মায়া রকিকে 1 সপ্তাহ সময় দেয়, তবে ইন্স্যুরেন্সের টাকা আসার আগে সে টাকাটা চায়, যাতে করে পরে রকি পালিয়ে গেলে তার কোনো ক্ষতি না হয়। তাই রকি তো আবারও টাকার সমস্যায় পড়ে যায়, কিন্তু এবারও সে টাকাটা দিতে রাজি হয়ে যায়। আর রকি চলে যাবার পরে তো এখানে মায়ের আসল চেহারাটা সামনে চলে আসে। মায়া তখন ক্রান্তির হাত থেকে সিগারেট নিয়ে নিজে একটা টান দেয়, আর এরপর বোঝা যায় যে এই পুরো প্ল্যানের মাস্টার মাইন্ড হলো সেই। মায়া, বিবেক আর ক্রান্তি মিলে তো এতদিন ধরে রকির পুরো ইতিহাসটাই জেনে গিয়েছে। তারা বুঝতে পারছিল যে রকির কাছ থেকে বেশ কিছু পাওয়া যাবে, তাই তাকেই তারা তাদের শিকার বানিয়ে নেয়। তারা প্রতিদিন রকির ওপর নজর রাখত, সে কখন ওঠে, কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, এই সব কিছু। আর এইভাবে তারা রেঙ্কির ব্যাপারেও জানতে পারে। আর এরপরেই তো মায়া গাড়ি চালানো শেখার নাম করে রকির কাছে আসে, যাতে করে সে পুরোপুরি রকিকে তার জালে ফাঁসাতে পারে। আসলে মায়া আর তার সঙ্গীরা বহু বছর ধরে এই প্রতারণার খেলা চালিয়ে যাচ্ছে। একদিকে রকি টাকা জোগাড় করতে ব্যস্ত,
আর অন্যদিকে মায়া আর তার সঙ্গীরা তো রকির জোগাড় করা টাকা দিয়ে বিলাসী জীবনযাপন করছে। ওই ঘটনার পর থেকেই তো মায়া প্রতিদিন রকির কাছ থেকে সে টাকার খোঁজ নিত, যাতে টাকা এলেই সে সঙ্গে সঙ্গে সেটা হাতিয়ে নিতে পারে। কিন্তু এরপরে গল্পে এমন একটা টুইস্ট আসে বন্ধুরা, যার জন্য আমি নিজেই প্রস্তুত ছিলাম না। রকি তার বাবা রামকৃষ্ণের মৃত্যুবার্ষিকীর খবর পত্রিকায় ছাপিয়েছিল, আর সেই খবর পড়ে এক লোক সরাসরি তার গ্যারাজে চলে আসে। রকি আর প্রিয়া তখন গ্যারাজের সামনে দাঁড়ানো ছিল। লোকটিকে দেখেই তো তারা দুইজনে হতবাক হয়ে যায়, কারণ এই লোকটি আর কেউ নয়, তার বাবা স্বয়ং রামকৃষ্ণ। আসলে রামকৃষ্ণ সেদিনকে মারাই যায়নি। পত্রিকা সব জায়গায় যে মৃত্যুর খবর ছাপানো হয়েছিল ওটাও ছিল রকির পরিকল্পনা। তাই গ্যারাজে ঢুকেই তো রামকৃষ্ণ রকিকে জোরে একটা থাপ্পড় মারে। কিন্তু যখন সে পুরো ঘটনাটা জানতে পারে তখন তো রামকৃষ্ণ নিজের ছেলের উপর অনেক গর্ব হচ্ছিল। আর এরপরে আমরা রকির মুখে পুরো গল্পটাই শুনতে পারবো। আসলে প্রিয়াকে ড্রাইভিং শেখানোর সময় একদিন রকি গাড়িতে তার কিছু পেপার খুঁজে পায়, আর এই পেপারগুলো পড়ে এসে জানতে পারে যে কেন বরুণ আত্মহত্যা করেছিল। বরুণ মারা যাবার পর প্রিয়া একদিন তার কম্পিউটারে সমস্ত ইমেল আর চ্যাট পড়ে, আর তারপরে চলে যায় বরুণের এক বন্ধুর কাছে তার মৃত্যুর কারণ জানতে। বরুণের বন্ধু যখন জানায় যে তোমার বাবার মৃত্যুর পর বরুণ ঘরের খরচ নিয়ে ভীষণ চিন্তায় ছিল, সে বুঝতে পারছিল না যে ক্রিকেটে মন দেবে নাকি সংসারের দায়িত্ব নেবে, ঠিক তখনই একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তার কাছে ফোন আসে, আর ভুল নামের একটা স্ক্রিন দেখিয়ে তো বরুণের কাছ থেকে টাকা নিতে শুরু করে। আর এই ফোনটি দিয়েছিল মায়া আর তার সঙ্গীরাই। তারা 1 কোটি টাকার ইন্স্যুরেন্সের লোভ দেখিয়ে বিভিন্নভাবেই বরুণকে ফাঁসায়, আর বরুণ সেই ইন্স্যুরেন্স পাওয়ার আশায় তো ঘর থেকে সমস্ত গয়নাই তাদেরকে দিয়ে দেয়। আর এরপর তো প্রতারকরা সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। বরুণ কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না। সবার কাছে এসে অনেক বেশি ছোট হয়ে যায়, আর টাকার টেনশন সাথে অপমান এই সবকিছু মেনে নিতে না পেরে তো সে পরে আত্মহত্যা করে। আর এই সবকিছু জানার পর প্রিয়া বুঝতে পারে যে তার ভাই কতটা কষ্ট নিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছে। তাই প্রিয়ার তখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় যেভাবেই হোক না কেন ওই প্রতারকদের ধরতে হবে, যারা তার জলজন্ত ভাইটাকে এইভাবে মেরে ফেলেছে। তো প্রিয়া তো এই সব কথাই রকিকে জানায়, আর রকিও লেগে পড়ে ওই প্রতারকদের ধরার কাজে। প্রথমে সে থানায় যায়, কিন্তু কোনো প্রমাণ না থাকার কারণে তাকে খালি হাতেই ফিরতে হয়। তখন রকি আর অন্যের সাহায্যের অপেক্ষা না করে নিজেই বুদ্ধি বের করে যে কিভাবে এই প্রতারকদের কাছ থেকে মানুষকে বাঁচানো যায়। আর তখন প্রিয়ার সঙ্গে কথা বলে রকি বুঝতে পারে যে যাদের বাড়িতে বয়স্ক কেউ মারা গিয়েছে প্রতারকরা ঠিক তাদের নাম ধরে টাকা আদায় করে। তাই রকি এবার সিদ্ধান্ত নেয় যে তাদের জেলে তাদেরকেই ফাঁসাবে। সে প্রথমে তার বাবাকে কাশ্মীর থেকে কন্যাকুমারী যাওয়ার পর্যন্ত টিকিটটা কেটে দেয়, আর এরপরে নাটক সাজায় যে তার বাবা নাকি সেখানে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তো রামকৃষ্ণ কাশ্মীরে চলে যাবার পর রকি তার নামে একটা ভুয়া মৃত্যুর সনদ বানায়, এবং ওই সনদটা এসে ইচ্ছা করে ওই প্রতারকদের কাছে পাঠিয়ে দেয়, যাতে করে তারা রকিকে ফাঁদে ফেলতে এসে নিজেরাই ফাঁদে পড়ে যায়। কারণ রকি তাদেরকে যে কোনোভাবে হাতে নাতে ধরতে চাচ্ছিল, যেন কোনোভাবেই ভুয়া কোনো প্রমাণ না দিয়ে তারা আর পার না পায়। তো রকি তো তার এই প্ল্যানে রেঙ্কি রেড্ডিকেও জড়িয়ে নেয়। আর এটা ঘটে ঠিক তখনই যখন রকি তাকে হুমকি দিতে গিয়েছিল। রেঙ্কি তখন রকিকে দেখিয়ে চিনে ফেলে যে সে রেডাপ্পার নাতি। তখন সে রকিকে বলে যে তোমার দাদা একবার একটা শিশুকে বলেছিল সে নাকি পণ্ডিতেরই ছেলে, আর ওই শিশুটি ছিলাম আমি। আর এরপরে তো তোমার দাদাকে মারার জন্য আমাদের পুরো ফ্যামিলির লোকজন উঠে পড়ে লাগে। রেঙ্কি রকিকে আরো বলে যে তবে মারতে গেলেও আমি কিন্তু তোমাদের ফ্যামিলির কাছে চিরঋণী, কারণ তার বাবা যখন রেডাপ্পাকে হত্যা করতে এই শহরে এসেছিল তখন থেকে তাদের উন্নতি শুরু হয়, আর আজকে সে এতটা ক্ষমতাবান শুধুমাত্র রেডাপ্পার জন্যই। রেঙ্কি তখন বেশ সম্মানের সঙ্গে রকিকে বিদায় দেয়। এখন রকির শুধু অপেক্ষা ছিল মায়ার, যে কয়েকদিনের মধ্যে তার কাছে আবার গ্যারাজে চলে আসে। তো মায়া গ্যারেজে আসতেই তো রকি আবারও রেঙ্কির কাছে যায়, আর তাকে প্রতারকদের ব্যাপারে সবটা জানিয়ে দেয়। রেঙ্কি এক মুহূর্ত না ভেবে রকিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ঠিক যেমনটা রকি ভেবেছিল তেমনটাই ঘটে। আর এই সব ঘটনা জানার পর তো রামকৃষ্ণ আর তার ছেলের উপর রেখে থাকতে পারে না, উল্টো সে তার ছেলের জন্য অনেক বেশি প্রাউড ফিল করে। কিন্তু ঠিক তখনই সেখানে আবার মায়া চলে আসে। রকি তখন দ্রুত তার বাবা আর প্রিয়াকে সেখানে লুকিয়ে ফেলে, আর কোনোভাবে তো মায়াকে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। রকির পুরো প্ল্যানই প্রস্তুত ছিল। সে মায়া আর তার সঙ্গীদেরকে ধরার জন্য ব্যাগে নকল টাকা ভরে এরপর একটা ক্যাফেতে মিটিং এ ডাকে। সবকিছু একদম ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে তো রামকৃষ্ণ একটা ট্যুরিস্ট এজেন্টকে দেখে ফেলে, যাকে দেখা মাত্রই তার পুরো মাথা গরম হয়ে যায়। আসলে এই এজেন্ট তার কাছ থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত টিকিটের টাকা নিয়েছিল, কিন্তু কখনোই আর টিকিটটা দেয়নি। রামকৃষ্ণ তখন তাকে তাড়া করতে করতে তো ওই ক্যাফের সামনে এসে পড়ে, যেখানে রকির প্রতারকদের টাকা দেওয়ার জন্য এসেছিল। ক্রান্তি যখন টাকার ব্যাগটা রকির কাছ থেকে নেয় তখনই তো সে তার সামনে দাঁড়িয়ে থাকা রামকৃষ্ণকে দেখে ফেলে। তাকে দেখেই তো সবার পুরো মাথায় ঘুরে যায়। মায়া, বিবেক আর ক্রান্তি তো সঙ্গে সঙ্গে রকির চোখে স্প্রে মেরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এইবার রকি কোনোভাবেই তাদেরকে ছাড়তে রাজি নয়। সে চোখ মুছে গাড়ি করে বেরিয়ে যায় তাদেরকে ধরার জন্য। আর এদিকে তো ক্রান্তি তার লোকজনকে ফোন করে ডেকে নেয়, কিন্তু রকি এবার সবাইকে পিটিয়ে পুরো তক্তা বানিয়ে ফেলে, আর শেষমেশ ক্রান্তির কাছে পৌঁছে যায়। সে ক্রান্তি আর বিবেক দুজনকে প্রচন্ড রকম মারধর করে, আর সে
শেষমেশ তখন পুলিশ এসে সবাইকে গ্রেফতার করে। আসলে সব জায়গায় বোধহয় পুলিশ মারামারির একদম শেষ পর্যায়ে আসে, তাই না বন্ধুরা? আদালতে এরপর তাদের ৩ জনের ১০ বছরের কারাদণ্ড হয়, আর পাশাপাশি তাদের সব টাকা পয়সা এমনকি জমিকেও বাজেয়াপ্ত করা হয়, যাতে এরা যাদের সঙ্গে প্রতারণা করেছিল তারা সম্পূর্ণ টাকাটাই ফেরত পায়। তো জেলে যাবার পর তো রকি আর প্রিয়া একসঙ্গে আবার একবার মায়ের সঙ্গে দেখা করতে যায়, যার আসল নাম ছিল আসলে অপ্সরা, আর মায়া হলো তার ছদ্মনাম। তখন রকি একটু মজা করে মায়াকে বলে যে এবার তো জেলে তোমার হেলথ ইন্স্যুরেন্স লাগবে, তাই না? তবে অবশ্যই কিন্তু বানানটা ঠিক করে লেখো, আর না হলে তোমার প্ল্যান কিন্তু বরবাদ হয়ে যেতে পারে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই ভরপুর টুইস্টে ভরা মুভির গল্পটি। তোমাদের কাছে আজকের গল্পটি কেমন লেগেছে, আর কার ক্যারেক্টার তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।